সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ 2024 সাল, রমাদান মাস। জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে আমি কিছু কথা বলবো এবং অবন্তিকার মৃত্যু নিয়ে, আত্মহত্যা নিয়ে। প্রশ্ন হলো, অবন্তিকার মৃত্যু এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই বদনাম জাতি আর কতদিন শুনবে? এই প্রতিষ্ঠানটির পরিচালকেরাও বা কেমন? জগন্নাথ বিশ্ববিদ্যালয় এরা নীতিবাক্য শিক্ষা দেওয়ার, ঈমান শিক্ষা দেওয়ার এবং শৃঙ্খলা শিক্ষা দেওয়ার একটি প্রতিষ্ঠান। এটি পাবলিক বিশ্ববিদ্যালয়। 20 অক্টোবর 2005-এ স্থাপিত হয়েছে। পূর্বে নাম ছিল জগন্নাথ কলেজ। এই বিশ্ববিদ্যালয় আমাদের দেশের রাজধানী ঢাকার সদরঘাটে অবস্থিত। এটি বিশ্ববিদ্যালয় হিসাবে 2005 সাল থেকেই যাত্রা শুরু করে। 1982 সাল থেকে শুরু হয় এলাকার প্রভাবশালী যারা, তাদের দিয়ে জগন্নাথ কলেজের হল দখলের পায়তারা। ছাত্রদের সাথে এলাকাবাসী সংঘর্ষ বাধে বারংবার। প্রথমে বেদখল হয়ে যায় কুমারটুলি ছাত্রাবাস, এরপর একের পর এক বেদখল হতেই থাকে। 1992 সালে 14টি ছাত্রাবাসের মাত্র 3টি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকে, বাকিগুলি পুলিশ এবং এলাকাবাসীর দখলে চলে যায়। 3টি ছাত্রাবাসের 2টি, মাহমুদা স্মৃতি ভবন এবং এরশাদ হল, বর্তমানে ভেঙে মসজিদ এবং কলা অনুষদ করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে মোট 7টি অনুষদে 38টি বিভাগ এবং 2টি ইনস্টিটিউট রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে বিশেষ বিশেষ যে বিভাগ রয়েছে, মনোবিজ্ঞান বিভাগ রয়েছে, জিনতত্ত্ব বিভাগ রয়েছে, এছাড়া গণিত বলেন, পদার্থ বলেন, বিজ্ঞান বলেন, কম্পিউটার বলেন, রসায়ন বলেন, পরিসংখ্যান বলেন, এগুলি সব বিভাগ রয়েছে। এমনকি হিসাব, অর্থসংস্থা, মার্কেটিং, ব্যবস্থাপনা, সামাজিক, গণযোগাযোগ, সাংবাদিকতা, অর্থনীতি, চলচ্চিত্র, সমাজবিজ্ঞান, এগুলি সব রয়েছে। আবার ইসলামের ইতিহাস, সংস্কৃতি, চারুকলা, ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, প্রিন্ট মেকিং, আইন, এগুলি সবই রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন তাদের অনেকের সম্পর্ক উদীচীর সাথে, উদীচী, বিএনসিসির সাথে, বাংলাদেশ ছাত্র লীগের সাথে, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাথে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাথে, বাংলাদেশ
ছাত্র মজলিস, আবার অনেকে এই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাথে, তরুণ কলাম লেখক ফোরামের সাথে, চলচ্চিত্র সংসদের সাথে, প্রেস ক্লাবের সাথে, রিপোর্টার্স ইউনিটির সাথে, আবৃত্তি সংসদের সাথে, ডিবেটিং সোসাইটির সাথে, সাংস্কৃতিক কেন্দ্রের সাথে বাঁধন, কনজুমার ইউথ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, স্কাউট গ্রুপের সাথে, ফিল্ম ক্লাব, ক্যারিয়ার ক্লাব, বন্ধু সভা, এদের সকলের সাথে, এসবের সাথে সম্পর্ক রেখে চলেছে। কিন্তু নিত্য নতুন ঘটনা এখানে ঘটানো হয়। ঘটানো কেন হয়? যেটি আমরা বুঝতে পারবো। কিছু কোরআনের আয়াত আপনাদের সামনে আমি তুলে ধরব। প্রথমে আসুন আমরা আত্মহত্যা নিয়ে কিছু কথা বলি। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলার পথে কোরআনের খাতিরে তোমরা খরচ করো, তোমরা নিজেরা নিজেদের হাতের দ্বারা ধ্বংসের কূপে পতিত হইও না, মানে আত্মহত্যার পথ বেছে নিও না। তোমরা উত্তম কর্ম করো, নিশ্চয় আল্লাহ উত্তম কর্মকারীদেরকে ভালোবাসেন। আত্মহত্যা করা, নিজেদের হাতের দ্বারা নিজেদের ব্যক্তিত্বকে ধ্বংসের কূপে পতিত করা, এটি ভালো কাজ না, উত্তম কর্মকারীদের কাজ না। কোরআন 24 নম্বর সূরা আন-নূরের 30 এবং 31 দুটি আয়াতে প্রথমে পুরুষদেরকে হিজাব করতে বলে, তারপর নারীদেরকে। এখানে বলা হচ্ছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। তুমি মুমিনদেরকে বলে দাও, মানে যারা পুরুষ তাদেরকে, তারা যেন নিজেদের যৌন চাহিদার দৃষ্টিশক্তিকে নিচের দিকে ঝুঁকিয়ে রাখে আর গোপন অঙ্গ হেফাজত করে। এই তো হচ্ছে তাদের জন্য পবিত্রতার ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর এই কথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ তাআলা বেশ জানেন তারা যা কিছু করে যাচ্ছে। তো এই আয়াত থেকে আমরা প্রথমে আমরা জানলাম পুরুষদেরকে দুটি কাজ করতে হবে। নিজেদের সেক্সের যে দৃষ্টিশক্তি সেটিকে কন্ট্রোলে রাখতে হবে, গোপন অঙ্গ হেফাজত করতে হবে। তদ্রূপ নারীদের ব্যাপারে বলা হচ্ছে, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আর মুমিন নারীদেরকে তুমি বলে দাও তারা যেন তাদের যৌন চাহিদার দৃষ্টিশক্তিকে নিচের দিকে ঝুঁকিয়ে রাখে আর নিজেদের গোপন অঙ্গের হেফাজত করতে থাকে, আর নিজেদের সাজসজ্জা যেন প্রকাশ না করে, তবে কিনা যতটুকু প্রকাশ্য অবস্থায় থাকে। তারপরে বলা হচ্ছে, আর নিজেদের যে সাজসজ্জা প্রকাশ যেন না করে, এখন যতটুকু প্রকাশ্য অবস্থায় থাকে। এটি আমরা যদি কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 6 নম্বর আয়াতে দেখি, সেখান থেকে আমরা দেখতে পাই ওযুর সময় আমরা যে 4টি জায়গা, 2টি জায়গা ধুই আর 2টি জায়গা মুছে নিই, তাতে চেহারা এবং 2 হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নিতে হয়, মাথা মুছে নিতে হয়, আর উভয় পা গ্রন্থি পর্যন্ত মুছে নিতে হয়। তো এই 4টি জায়গা খোলা রাখার জায়গা, ঢাকার জায়গা না।
এখন কেউ যদি ঢাকে সেটি তার ব্যাপার, আবার যদি কেউ খোলা রাখে তাতেও কেউ বাধা দিতে পারবে না। তারপরে বলা হচ্ছে, আর নারীদের উপমা তাদের বুকের পকেটের উপরে পুরুষদের জন্য খুমর তথা মানসিক নেশার বস্তু রয়েছে। তাই নারীরা কি করবে? গাউন পরিধান করবে। এগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে ইনস্ট্রাকশন দেওয়া। যদি আপনি আমি মুসলিম হই, তো আমাদের মধ্যে যারা মুসলিমা বোন রয়েছে তাদেরকে এগুলি পালন করতে হয়। এছাড়া এই কোরআনের 24 নম্বর সূরা আন-নূরের 26 নম্বর আয়াতে দুটি সোসাইটির কথা আল্লাহ বলে দিয়েছেন। সেখানে বলা হচ্ছে, আল খবিসাতু লিল খবিসিন ওয়াল খবিসুনা লিল খবিসাত ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। নোংরা মেয়েগুলো নোংরা পুরুষদের জন্য, আর নোংরা পুরুষগুলো নোংরা মেয়েদের জন্য। আর পবিত্র মেয়েরাই তো পবিত্র পুরুষদের জন্য, আর পাক পবিত্র পুরুষরা তো পবিত্র মেয়েদের জন্য থাকে। তারাই তো এসবতে নির্লিপ্ত, যা নাকি মানুষেরা বলে বেড়াচ্ছে। তাদের জন্য তো ক্ষমা আর সম্মানিত রুজির ব্যবস্থা রয়েছে। তো এই আয়াতগুলি যদি আপনারা মস্তিষ্কে জায়গা দিতে পারেন, তাহলে আমি যে কথাগুলি আপনাদের সামনে রাখবো সেগুলি বুঝতে কষ্ট হবে না। 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, কুলু লিন্নাসি হুসনা। প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ বলছেন যে সবার সাথে সুন্দরভাবে কথা বলতে হবে। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 53 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, ওয়াকুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। তুমি বলে দাও আমার বান্দারা তারা যেন সুন্দর এবং মনোরম ভাষায় কথা বলে। এই দুটি আয়াত যখন আমরা গবেষণা করি তখন আমরা কি পাই? বড়দেরকে সম্মান করতে হয়, ছোটদেরকে স্নেহ করতে হয়। আর 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াত থেকে যখন আমরা দেখি, সেখানে শুরুতে বলা হচ্ছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলছেন যে আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই বদনাম জাতিকে আর কতদিন শুনতে হবে? এই শিক্ষা প্রতিষ্ঠানটি যারা পরিচালনা করে তারাও বা কেমন? এখন আমরা কি দেখছি? এই মুহূর্তে খুব চর্চা হচ্ছে, একটি মেয়ে আত্মহত্যা করেছে। তো আত্মহত্যা করেছে, এখন বিভিন্ন টক শোতে তার অনেক দোষ দেওয়া হবে। আত্মহত্যা করা বা করার চেষ্টা করা, এটা যখন আপনি চিকিৎসা বিজ্ঞানের দিকে নিয়ে যাবেন তখন দেখবেন এটি একটি মানসিক রোগ। যাদের আত্মহত্যার প্রবণতা আছে তাদের চিকিৎসা করালেই হয়। আর দেশের সকল শিক্ষার্থী ভাই বোনদেরকে আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বিনীত নিবেদন করব, আত্মহত্যা করা এটি মহাপাপ। আপনাদের জানতে হবে, আপনি যে কোনো মতবাদের হন, যে কোনো রিলিজিয়াসের হন, আত্মহত্যা করার আগে একবার অন্তত আপনাকে চিন্তা করতে হবে যে আপনি যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেই সিদ্ধান্ত কতটি ভয়ঙ্কর। তো আত্মহত্যার পথটি আপনি বেছে না নিয়ে প্রথমে আপনি বাঁচার জন্য চেষ্টা করুন। আপনার উপরে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, আপনি নিপীড়নের শিকার হয়েছেন, কিন্তু আপনি একটি সময় পাবেন। আপনারা যারা বিশেষ করে ইউনিভার্সিটি লেভেলে রয়েছেন এবং সমাজে যারা নির্যাতিত, যারা আত্মহত্যার পথকে বেছে নিতে চান, মনে রাখবেন আত্মহত্যার পথটি কোনোভাবেও
আপনাদের সমস্যার সমাধান না। বেঁচে থাকলে এই সমস্যা মানুষের সামনে তুলে ধরতে পারবেন। এখন যে মেয়েটি মারা গেল, মেয়েটির মার যে অবস্থা, মেয়েটির ফ্যামিলিতে কি করলো, পরিবারটিকে ধ্বংস করে দেওয়া হলো। এখন এদের বিচার কে করবে? কেউ করবে না, কারণ দেশে কোনো বিচার ব্যবস্থা নেই। এদেশের ক্ষমতাসীন মানুষরা যদি সবাই একটু অনেস্ট হতো, অন্যায়ের বিরুদ্ধে একটু রুখে দাঁড়াতে পারত, তাহলে দেশের অবস্থা অনেক সুন্দর হয়ে যেত, স্বাভাবিক হয়ে যেত, সুস্থ হয়ে যেত। আপনারা কি মনে করেছেন শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এইসব ঘটনা ঘটছে? বিগত একটি যুগ থেকে আমরা দেখতে পাচ্ছি সকল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে এই শিক্ষক পদে যারা দলীয় বিবেচনায় নির্বাচিত হয়েছে, তারা সবাই সমস্যা ঘটিয়েছে। শহীদ আবরার হত্যার যে ঘটনা বুয়েটের, সেটিও আমাদের জানা আছে। এখন শিক্ষকরা কি করবে? টিচাররা দেখবেন টকশোতে আসবে, এরা টকশোতে এসে কি করবে? শাক দিয়ে মাছ ঢাকার জন্য চেষ্টা করবে। এদের মুখ থেকে যে সমস্ত কথা বেরোবে, তাতে আপনারা বুঝতে পারবেন যে এরা কেউ সত্য বলছে না। এদের পিছনে অন্য লবি কাজ করছে, অন্য শক্তি কাজ করছে। এখন এই মেয়েটি যে আত্মহত্যা করলো, যেসব শিক্ষকেরা বলছেন যে মানসিকভাবে মেয়েটি অসুস্থ ছিল, তো এর জন্য উত্তর কি জানেন? তার প্রপার ট্রিটমেন্ট করা দরকার ছিল। আবার ফেক আইডি নিয়ে যে সমস্ত কথা হচ্ছে, তো ফেক আইডি অন্যরাও কিন্তু খুলে ব্যবহার করতে পারে। আমাদের দেশে কিন্তু এই ধরনের ঘটনা অনেক ঘটেছে। অবন্তিকার আত্মহত্যা, এর জন্য বিশ্ববিদ্যালয়কে এই দায় নিতে হবে। কিন্তু আমি সকল শিক্ষার্থী ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা যে কোনো মূল্যে নিজেদের জীবনকে এগিয়ে নেওয়ার জন্য সংকল্প নেন। আর মনে রাখবেন, জীবনটা কিন্তু আপনার একা নয়। ছাত্র জীবনই শেখার, লড়াই করে বেঁচে থাকার। স্টুডেন্ট লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি নিজেও তো কাটিয়েছি, ইউনিভার্সিটি লেভেলে তো আমিও কষ্ট করেছি। আমার জীবনে তো আমি অনেক শিক্ষকদের পেয়েছি, শিক্ষিকাদের পেয়েছি, বাবার মতো এবং মায়ের মতো, যাদের সাথে দেখা হলে ভক্তি আর শ্রদ্ধায় মনটা আমার বিগলিত হয়ে যেত। আমি গল্প করতাম, কিন্তু সেই শিক্ষক গুরুজন আজ নেই বললেই চলে। কোথাও কোথাও ছিটে ফোঁটা আছে। শিক্ষকরা যখন ছাত্রদের শুধুমাত্র বিষয়ভিত্তিক শিক্ষা দেয়, জীবনবোধ, নৈতিক দায়িত্ব, দেশপ্রেম, মানবপ্রেম এবং অন্যান্য যে জ্ঞান, এছাড়া যদি এই শিক্ষাগুলি দেওয়া হয়, তাহলে মনে রাখতে হবে যে এই শিক্ষকেরা আসল গুরুজন। আবার আমরা দেখতে পাচ্ছি যৌন নিপীড়নের বিচার চাইতে রাষ্ট্রপতির দুয়ারে গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী ফারজানা মিম। আবার ডিবি কার্যালয়ে ডেকে নিয়ে অভিযুক্ত দুই শিক্ষককে কি করা হচ্ছে? জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু
জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঠিকই, অভিযোগ তারা অস্বীকার করেছে। এর কারণ কি আমরা সব ভালো করে জানি। তাই আমি সকল শিক্ষার্থী ভাই বোনদেরকে বলবো যে চরিত্রটা আমরা যদি কিছুটা ভালো করে নিতে পারি, আমাদের মধ্যে যারা মেল রয়েছে তারা যদি ফিমেলদেরকে বোন হিসেবে মনে করে, আর ফিমেলরা মেলদেরকে যদি ভাই হিসেবে সম্বোধন করে, আর শিক্ষক শিক্ষিকারা যদি সন্তানদের দৃষ্টিতে দেখে, আর এই শিক্ষার্থীদের জীবন যৌবন নিয়ে যদি খেলা না করে, তাহলে দেশ অনেক এগিয়ে যাবে। তো এই অপকর্ম বন্ধের জন্য আমরা যাদেরকে বলবো তারা নিজেরাই বড় বড় অপরাধী। শিক্ষা মন্ত্রণালয় তো এই মুহূর্তে আমাদের নিয়ন্ত্রণে নেই। এখন যদি মনে করেন প্রতিটি পুরুষ শিক্ষকের রুমে সিসি ক্যামেরা লাগালে ঠিক হবে, অথবা এই শিক্ষকদের বহিষ্কার করে দিলে ঠিক হয়ে যাবে, কিন্তু মনে রাখবেন দলীয় ক্যাডারদের শিক্ষক নিয়োগ দিলে তো তাদের থেকে চারিত্রিক সদাচরণ প্রত্যাশা করা ঠিক হবে না। এখন প্রতিটি পুরুষ শিক্ষকের রুমে সিসি ক্যামেরা লাগালে কি হবে? কিছুই হবে না। চোরেরা সবসময় তারা জানে কিভাবে চুরির রাস্তাকে প্রশস্ত করতে হয়। এই মেয়েটি যে বলছে ফেল করানোর বিষয়টি, এই মেয়েটি 2 বছর ধরে চেপে রেখেছিল সত্য ইতিহাস, এখন বুক টান করে বলেই চলেছে। যেখানে প্রমাণ থাকার পরও অভিযুক্ত ব্যক্তি দায় স্বীকার করে না, সেখানে অভিযুক্তরা প্রমাণহীন ঘটনার দায় স্বীকার করতে যাবে কোন কাণ্ডজ্ঞানে? একটু চিন্তা করে দেখতে হবে আমাদের। চোর কি কখনো বলবে যে আমি চোর? ডাকাত ধরা পড়লে বলবে যে আমি ডাকাতি করেছি? তো এই সব কুচরিত্র শিক্ষকদের কাছ থেকে শিক্ষার্থীরা কিছুই শিখতে পাবে না। এই কুচরিত্র শিক্ষকদের বহিষ্কার করে উচিত শিক্ষা যদি না দেওয়া হয়, তাহলে মনে রাখতে হবে আমাদের দেশের সব শিক্ষাঙ্গনে, সব বিশ্ববিদ্যালয়ে এইসব হরহামেশাই অতীতেও ঘটেছে, আজও ঘটছে, আগামীতেও ঘটবে, এবং সব বিশ্ববিদ্যালয়ের অবস্থা হবে ভয়াবহ। এদেরকে জিজ্ঞাসাবাদ করলে তো কোনো লাভ নেই, কেউ স্বীকার করবে না, কিন্তু এদেরকে যখন রিমান্ডে নেওয়া হবে তখন সত্যটা স্বীকার করতে বাধ্য হবে। কিন্তু চিন্তা করুন, এইটা কি প্রশাসন কখনো করবে? আমাদের দেশে অন্তত সেই পরিবেশ নেই। শেখ মুজিবুর রহমান সাহেব কি বলেছিলেন? সবাই পায় স্বর্ণের খনি, আর তিনি কি পেয়েছেন? এর আগেরটা আপনারা খুব ভালো করে জানেন। চোর ছেঁচড়ের খনি যেখানে, সেখানে ধর্ষণ, বলাৎকার, আবার সেঞ্চুরি করা, এগুলি থাকবে। আমাদের দেশের শিক্ষাঙ্গনে গাঁজার চাষ হয়, 100টি মেয়েদের সাথে ধর্ষণ করে সেঞ্চুরি করা হয়। অন্যদিকে যদি ধর্মের ঘরগুলিতে দেখেন, প্রতিনিয়ত বলাৎকার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ছোট ছোট ক্ষুদে শিশুদের মেরে ফেলেও দেওয়া হচ্ছে, কোনো বিচার নেই। এই বোনটি কি বলেছেন? 2 বছরেও ধরা ছোঁয়ার বাইরে সেই ইমন।
আবার হুমকি পাচ্ছে এই মিম। কিন্তু এই মিম বোনটির কথা বলার কারণে সে এখন আর একা নেই, পুরা জাতি তার পক্ষে। এবং সে কি বলছে, কুপ্রস্তাবে রাজি না হয়ে অন্যায় করেছি, তাই আজ আমি ফেল হয়েছি। এখন বিশ্ববিদ্যালয় মেয়ে স্টুডেন্টদের এইরকম প্রস্তাব যারা দেয়, এই প্রস্তাবে রাজি না হলে পরীক্ষায় ফেল করে দেওয়া হয়, তো এইসব শিক্ষকদেরকে এখন ধিক্কার জানাচ্ছে জাতি। আমি এই বোনটিকে বলতে চাই, ফেল বলতে কিছু নেই। আপনি ফেল না, আপনি জাতির গর্ব হয়ে গেছেন। এভাবেই প্রতিবাদ করতে হয়। কিন্তু যে বোনটি মরে গেলেন, আত্মহত্যা করলেন, সেটি তার করা উচিত হয়নি। শিক্ষকরা যদি শিক্ষাঙ্গনকে নোংরা করে, শিক্ষালয়কে শিক্ষালয় না থাকতে দিয়ে সেটি যদি পতিতালয় বানাতে চায়, তাহলে সেই শিক্ষকদের উপরে জাতি ধিক্কার জানাবে। আজ মিমকে দেশের মানুষ সালাম জানাচ্ছে। এত নির্যাতনে মেয়েটি নত হয়নি, বোনটি নত হয়নি। এর থেকে বড় সাকসেস আমি তো অন্য কিছু তার জীবনে মনে করি না। আর এই বড় সাকসেস আমাদের সমাজে অনেক কম নিয়ে এই বোনের মতো বুক টান করে দাঁড়িয়ে আছে, অনেক কম। এই ন্যাক্কারজনক ঘটনা যা ঘটেছে, অতীতে আরো যা কিছু ঘটানো হয়েছে, আগামীতে যা কিছু ঘটবে বা ঘটানো হবে, এদের জন্য জাতি নিন্দা এবং ধিক্কার জানাচ্ছে। আমি তো অনেক কাল থেকে বলে আসছি যে দেশে দরকার নারীদের জন্য আলাদা ইউনিভার্সিটি তৈরি করা, যেখানে নারীদের দ্বারা শিক্ষা প্রদান করা হবে। আর শুধু আমি একা বলছি না, অতীতে তো বেগম রোকেয়াও বলেছেন মহিলা বিশ্ববিদ্যালয় দরকার আমাদের দেশে, আর মহিলা শিক্ষিকা দরকার। এই মিম বোনটিকে বলবো, তোমাকে আজ এই প্রজন্মের বেগম রোকেয়া উপাধি দিবে যদি তুমি বুক টান করে নিজ জায়গায় দাঁড়িয়ে থাকতে পারো। এবং তীব্র প্রতিবাদ জানাতে হবে। সকল বোনদেরকে আমি স্পেশাল ভাবে বলতে চাই এবং সকল ভাইদেরকেও বলতে চাই, যদি আপনারা সবাই বুক টান করে এ ধরনের হিংস্র শিক্ষকদের বিরুদ্ধে এবং যারাই অন্যায় করবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন, পুরা দেশ স্যালুট জানাবে আপনাদেরকে, পুরা দেশ আপনাদের পাশে থাকবে। আজ আমাদের ইউনিভার্সিটিগুলির বোনদের ইজ্জত নিয়ে যারা খেলছে, যারা তাদের ইজ্জতকে খুব সস্তা পণ্য হিসেবে পরিণত করতে চাচ্ছে, তাদের সকলকে ধিক্কার জানাচ্ছে জাতি। শিক্ষকদের অবস্থা এত ভয়াবহ খারাপ, আর ক্ষমতার দাপট থাকলে একটা মানুষ কত নিচে নামতে পারে তা জাতি দেখে নিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের এই সব ঘটনা যদি শিক্ষা মন্ত্রণালয় কঠোরভাবে অবস্থানে না যায়, তো শিক্ষা ধ্বংসের জন্য এরাই সবাই দায়ী। আর যারা প্রগতিশীল নিজেদেরকে বলে চলেছে, এটাই আধুনিক শিক্ষা ব্যবস্থা হিসেবে যারা বলে চলেছে,
মেয়েদের সম্ভ্রম লুট করার আধুনিক নিয়ম যারা তৈরি করে নিয়েছে, এরাই এই দেশকে প্রগতিশীল বাংলাদেশ বানাতে চাচ্ছে। মূলত তারা পেরে উঠছে না, তারা শিক্ষালয়কে পতিতালয় বানানোর জন্য পায়তারা করছে। এখন বিশ্ববিদ্যালয়ে যদি সিন্ডিকেট চলে, রাজনীতি চলে, তো সিন্ডিকেট এবং রাজনীতি ব্যবসা মিলিয়ে যদি ধান্দা বানানো হয়, তাহলে জাতি ধ্বংস হয়ে যাবে। আর এদেশের অভিশাপ বর্তমান বুদ্ধিজীবী যারা সেজেছে এবং যারা প্রশাসনের হর্তাকর্তা, এদের অধিকদের উপরে মানুষ অভিশাপ দিচ্ছে। তো একটি সমাজ যখন নিজেদের মগজে পচন ধরিয়ে নেয়, তখন এ ধরনের কর্মকাণ্ড হতেই থাকবে। পুরুষতান্ত্রিক ইউনিভার্সিটিগুলি এবং সমাজ যেখানে নারীরা হিজাব পরে আসলেও অথবা ওয়েস্টার্ন কালচার মেনে আসলেও উভয় ক্ষেত্রে দোষী। এর কারণ এই পুরুষরা ক্ষমতা দেখায়। তাই আপনাকে আমাকে ঘর থেকে আদব কায়দা শিক্ষা নিতে হবে। একটু যদি আপনি চিন্তা করেন যে আমাকে জীবনে কিছু হতে হবে, হতে পারবেন, কিন্তু প্রপারলি যদি না যান, তাহলে আপনার পদে পদে হয়রানির শিকার হতে হবে। আমাদের দেশের কোনো একটি শিক্ষাঙ্গন এমন নেই যেখানে এই কুকর্মগুলি, কুশিক্ষাগুলি সন্তানেরা শিখছে না। আমাদের দেশ তখনই শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দিয়েছে যখন নুরুল ইসলাম নাহিদ, তারপরে যখন দীপু মনির মতো শিক্ষামন্ত্রী আর শিক্ষাঙ্গনে যারা রয়েছে তারা তো সবাই ইসলাম তো বাদ দেন, ইসলাম মানে শান্তি। যারা অশান্তি চায় তারাই আজ এই ডিপার্টমেন্টটি দখল করে আছে, আর এটি সবাই জানে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন সত্যিকার গুরুজন পাই এবং সুশিক্ষায় শিক্ষিত হতে পারি। অন্যথায় কুশিক্ষা নিয়ে কখনো কেউ বলতে পারবে না যে কুশিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষায় জাতির মেরুদণ্ড এটিও ভুল, কুশিক্ষায় জাতির মেরুদণ্ড এটিও ভুল। মূলত সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। তাই আপনাকে আমাকে সুশিক্ষার জন্য যা কিছু করা দরকার সেগুলি করতে হবে। আল্লাহ আমাদের সবার সহায় হন।